আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান। আর ইংলিশ লিটারেচার ইন বাংলার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা ইতিমধ্যে আই হ্যাভ এ ড্রিম স্পিচের উপর দুইটা যে ভিডিও আমি বানিয়েছিলাম, সে দুটো ভিডিও থেকে আশা করি আপনাদের বাংলা যে মিনিংটা আই হ্যাভ এ ড্রিম স্পিচের সেটা হয়তো বা আপনারা বাংলায় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, মেইন থিমগুলো বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব যে একটা পার্টেই মানে আজকের এই ভিডিওতেই পুরো স্পিচটাকে বাংলায় সামারি করার জন্য। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন। তো আমি শুরু করছি আজকে আমাদের লেসনটি। তো আই হ্যাভ এ ড্রিম এ স্পিচটি দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র 1963 সালে। আর যে জায়গায় দাঁড়িয়ে তিনি স্পিচটা দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে আব্রাহাম লিঙ্কনের একটা মনুমেন্টের ওখানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ নিগ্রোদের উদ্দেশ্যে। তো এই যে আই হ্যাভ এ ড্রিম স্পিচটা তিনি দিয়েছিলেন, এর উদ্দেশ্যটা কী ছিল? এর উদ্দেশ্য ছিল যে আমেরিকাতে বহু বছর যাবত সেই আব্রাহাম লিঙ্কনের সময় থেকে 1863 সালেও হচ্ছে অনেক নির্যাতন নিপীড়ন করা হতো নেগ্রোদের উপর। তাদের স্বাধীনতা দেওয়া হতো না, তাদের যে বেসিক যে অধিকারগুলো ছিল সেগুলো থেকে তাদের বঞ্চিত করা হতো। তো সেই জন্য 1863 সালে কিন্তু আব্রাহাম লিঙ্কন একটি মানে নিগ্রোদের পক্ষে একটা চুক্তি পাশ করেছিলেন, যেখানে বলা ছিল যে নিগ্রোরা তাদের অধিকার সমানভাবে পাবে, যেরকমটা হোয়াইট পিপলরা পায়। তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, তাদের জীবন ব্যবস্থার মান উন্নয়ন করা হবে, তাদের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ করা হবে। তো 100 বছর পরেও যখন দেখা গেল যে নিগ্রোদের উপর সে অত্যাচার বন্ধ হয়নি, বরং আরও বেড়েছে, তারপর হচ্ছে তারা এখনও স্বাধীন নয়। তো এই সমস্ত জিনিস যখন দেখা গেল, স্ল্যাভারি প্রথা যখন আরও বেড়ে গেল, তখন মার্টিন লুথার কিং জুনিয়র নিগ্রোদের প্রতিনিধি হিসেবে তাদের নিগ্রোদের অধিকার আদায়ের দাবিতে নিগ্রোরা যেন আর নির্যাতিত নিপীড়িত না হয়, তারা যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, এই উদ্দেশ্য সামনে রেখে কিন্তু মূলত মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম স্পিচটা দিয়েছেন। তো আমরা শুরু করছি। I am happy to join with you today in what will go down in history as the greatest demonstration for freedom in the history of our nation. তো এখানে বলছেন যে আমাদের জাতীয় ইতিহাসে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, জমায়েত হয়েছে বর্ণবাদের কষাঘাত থেকে মুক্তির জন্য যে একটা সংগ্রামে আমরা এসেছি, এই সংগ্রামটা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপর বলছেন 50 years ago a great American in whose symbolic shadow we stand today signed the Emancipation Proclamation. তো এখানে বলছেন যে একটা এখানে যে ফ্রেজটা 5 স্কোর বলতে মূলত 20 বছর, 1 স্কোর সমান 20 বছর বোঝানো হয়। তার মানে 5 স্কোর মান হচ্ছে 100 বছর। তো এই লাইনে যেটা মার্টিন লুথার কিং বুঝিয়েছেন যে 5 ইয়ার্স মানে 100 বছর আগে এক মহান আমেরিকান নেতা, যার স্মৃতিসৌধে আমরা একত্রিত হয়েছি, তিনি আজ থেকে 100 বছর আগে আমাদের নিগ্রোদের বর্ণবাদের কষাঘাত থেকে মুক্তির ঘোষণা দিয়ে এক আইননামা পাশ করে গিয়েছিলেন, সেটাই মূলত এখানে বলা হয়েছে। তারপর this momentous decree is a great beacon light of hope to millions of Negro slaves who had been seared in the flames of withering justice. তো এই লাইনটাতে যেটা বোঝাতে চেয়েছেন মার্টিন লুথার কিং, সেটা হচ্ছে যে বিলটা বা আইনটা আব্রাহাম লিঙ্কন 100 বছর আগে পাশ করে গিয়েছিলেন, সেই আইনটার কথা উল্লেখ করে বলছেন যে সেই গুরুত্বপূর্ণ আইনটি লক্ষ লক্ষ আমেরিকান নিগ্রো কৃতদাসদের মনে আশার আলো জ্বালিয়েছিল, যারা কিনা মারাত্মক অবিচারের আগুনে পুড়ে দগ্ধ হয়ে আসছিল অনেক দিন যাবৎ ধরে। তো
তো এখানে তারপর বলছেন যে ইট কেম অ্যাজ আ জয়াস ডে ব্রেক টু এন্ড দ্য লং নাইট অফ দেয়ার ক্যাপটিভিটি। তো এখানে যেটা বুঝিয়েছেন আব্রাহাম লিঙ্কন যে সেই মুক্তির আইনটি সেই কৃতদাসদের কাছে এমনটা মনে হয়েছিল যেন তারা তাদের বন্দি জীবনের অবসান ঘটিয়ে নতুন এক জীবনের সূচনা করছিল, এবং সেই যে আইন পাশ হওয়ার যে কথাটা বা বিষয়টা সেটা তাদের কাছে এমন মনে হয়েছিল যেমন একটা জড়জঙ্কীর্ণতাপূর্ণ একটা আধার রাত্রি শেষে একটা সুন্দর সূর্যোদয়ের যেমন হয় সেরকম সমতুল্য ছিল। বাট 100 years later the Negro still is not free. তো এই যে এত কিছু হলো, একটা বিল পাস হয়েছিল হচ্ছে 1863 সালে, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, বাস্তবায়ন হয়নি তো হয়নি, উপরন্তু দেখা গেছে কি যে 100 বছর পরেও কিন্তু নেগ্রোরা আজও মুক্ত না, সেটা বলছেন। দেন হচ্ছে 100 years later the life of the Negro is still badly crippled by the manacles of segregation and the chains of discrimination. তো এখানে যেটা বলছেন মার্টিন লুথার কিং যে 100 বছর পরেও এই নেগ্রোদের জীবন ব্যবস্থার কিন্তু উন্নতি হয়নি, বরং কী হয়েছে, তাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে, তারা কৃষ্ণাঙ্গ বলে তাদের আলাদা করে দেওয়া হয়েছে সমাজ থেকে। তো এই যে পৃথকীকরণ এবং বৈষম্যের শিকলে কিন্তু আবদ্ধ হয়ে নেগ্রোদের জীবন এই 100 বছর পরে আজও কিন্তু আরও বিষাদময় হয়ে উঠেছে। এটা কিন্তু হচ্ছে মার্টিন লুথার কিং বলছেন এখানে। দেন যেটা বলছেন 100 years later the Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. তো এখানে যেটা মার্টিন লুথার কিং বলছেন যে 100 বছর পরেও নেগ্রোরা আজও এত অবহেলিত যে এমনটা মনে হয় নেগ্রোদের অবস্থা দেখে, পরিবেশ দেখে, জীবনযাত্রার মান দেখে যেন ধন সম্পদের প্রাচুর্যের মহা একটা সাগরের মধ্যে এক বিচ্ছিন্ন নিরিবিলি দারিদ্র্যে ভরা দ্বীপে যেন এই নেগ্রোরা বাস করছেন। হ্যাঁ, তো আমেরিকা তো আমরা জানি অনেক সমৃদ্ধ একটা দেশ, কিন্তু এই যে একটু আগেই বললাম যে সেগ্রিগেশন এবং যে পৃথকীকরণ এবং ডিসক্রিমিনেশন, বৈষম্য, এই দুটার বেড়াজালে আবদ্ধ হয়ে তাদেরকে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সমাজ থেকে, বৈষম্য সৃষ্টি করে তাদেরকে সমাজ থেকে এমনভাবে পৃথক করা হয়েছে যে মনে হচ্ছে যেন আমেরিকার ধন সম্পদে ভরপুর সেই আমেরিকার মাঝখানে একটা হতদরিদ্র দ্বীপের মতো হয়ে গেছে হচ্ছে সেই নিগ্রোদের জীবন। তো তারপর মার্টিন লুথার কিং বলছেন 100 years later the Negro is still languished in the corners of American society and finds himself in exile in his own land. তো এখানে যেটা মার্টিন লুথার কিং বুঝিয়েছেন যে 100 বছর পরেও নেগ্রোরা আজকের আমেরিকান সমাজ দ্বারা কিন্তু খুবই অবহেলিত, এবং মনে হয় যেন তারা নিজেদের দেশে নিজেরাই এখন বনবাসে আছে। তো এই যে এক্সাইল কথাটা, বনবাসে মানুষ যখন যায় তখন কিন্তু দেখা যায় যে তাদের কোনো কিছু করার থাকে না, তাদের সুখ বলতে কিছু থাকে না, শুধু হাহাকার, দুঃখে ভরা জীবন থাকে এমনটা। তো এই যে আমেরিকান নিগ্রো, তাদের অবস্থা দেখে এমনই মনে হচ্ছিল যেন তারা নিজের দেশে নিজেরাই এখন বনবাসে থাকছে এরকম। তো তারপর যেটা বলছেন মার্টিন লুথার কিং, সো উই হ্যাভ কাম হিয়ার টুডে টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। তো তিনি বলছেন তাই আমরা যেহেতু এখনও 100 বছর পরেও কৃতদাসদের বা নিগ্রোদের অবস্থার উন্নতি হয়নি, যদিও 1863 সালে আইন পাশ হয়েছিল, তো সেই আমরা এর প্রতিবাদে এখানে জমায়েত হয়েছি সেই লজ্জাজনক চুক্তিনামার প্রদর্শন করতে। তো তারপর যেটা বলছেন, ইন এ সেন্স উই হ্যাভ কাম টু আওয়ার নেশনস ক্যাপিটাল টু ক্যাশ এ চেক।
তো এখানে মার্টিন লুথার কিং বোঝাতে চাচ্ছেন যে এক কথায় আমরা আজ আমাদের রাজধানীতে জমায়েত হয়েছি আমাদের অধিকার আদায় করে মুক্তির দাবি নিয়ে। হ্যাঁ, ক্যাশে চেক মানে হচ্ছে নগদ আদায় করা, মানে তারা এমন সংকল্পবদ্ধ হয়ে আসছে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দেওয়া হবে যে নেগ্রোরাজ থেকে মুক্ত, নেগ্রোদের অত্যাচার নিপীড়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে আসবে না, ফিরে আসবে না, বিক্ষোভ শেষ করবে না, এরকমটা বুঝেছেন। তো তারপর যেটা বলছেন, when the architects of our republic wrote the magnificent words of the Constitution and the Declaration of Independence, they were signing a promissory note to which every American was to fall here. তো এখানে যেটা বুঝিয়েছেন মার্টিন লুথার কিং যে আমাদের প্রজাতন্ত্রের স্থপতিরা, হ্যাঁ, যখন আমাদের সংবিধান লিখেন এবং স্বাধীনতার ঘোষণা দেন, তখন তারা একটি অঙ্গীকারপত্রে চুক্তিও করেছিলেন, এবং সেই অঙ্গীকারপত্রের চুক্তিতে যেটা লেখা ছিল সেটা সব আমেরিকানদের জন্যই কিন্তু প্রযোজ্য ছিল, এরকম কথাটা কিন্তু সেখানে বলা হয়। তো তারপর যেটা হচ্ছে এখানে, this note was a promise that all men, yes, black men as well as white men, would be guaranteed the unalienable rights of life, liberty, and the pursuit of happiness. তো এই যে লাইনটা এখানে মার্টিন লুথার কিং বুঝিয়েছেন যে যে আমাদের দেশে আর্কিটেক্টরা যখন আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যখন আমাদের সংবিধান লিখেছেন, তখন যে সংকল্পমালা বা প্রতিশ্রুতিনামা যেটা সই করেছিলেন, সেখানে লেখা ছিল যে কালো সাদা নির্বিশেষে সকল মানুষের অধিকার, স্বাধীনতা এবং সুখের নিশ্চয়তা দিবে আমেরিকা সরকার, মানে সবাইকে সমান অধিকার দেওয়া হবে, এরকম প্রতিশ্রুতি কিন্তু সেখানে ছিল। তারপর যেটা মার্টিন লুথার কিং বলছেন, we must forever conduct our struggle on the high plane of dignity and discipline, যেহেতু আমরা আমাদের দাবি আদায় করার নিয়তেই এখানে আসছি, আদায় করেই যাব, তো আমাদের ধৈর্যের সাথে সম্মান এবং সুশৃঙ্খলতা বজায় রেখে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতদিন না আমরা আমাদের অধিকার ফিরে পাই। দেন বলছেন যে we must not allow our creative protests to degenerate into physical violence, যে আমরা এই যে আন্দোলন বা প্রতিবাদ করতে যেটা আসছি, এটা হচ্ছে আমাদের মনের দাবি, আমাদের হৃদয়ের দাবি, যে আমাদের মুক্তি দিতে হবে, আমাদের সমান অধিকার দিতে হবে। তো এই যে মানসিক দাবি, এটা যেন ভায়োলেন্ট পর্যায়ে না চলে যায়, আমরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করি। দেন বলছেন, the marvelous new militancy which has engulfed the Negro community must not lead us to distrust all white people, for many of our white brothers, as evidenced by their presence here today, have come to realize that their destiny is tied up with our destiny. তো এই লাইনটায় মার্টিন লুথার কিং যেটা বুঝিয়েছেন যে সেই সময় যেহেতু নিগ্রোদের উপর আমেরিকান পুলিশ খুব নির্যাতন চালাতো, তো সেই হোয়াইট পিপুলদের বা হোয়াইট পুলিশদের উদ্দেশ্য করে বলছেন যে কিছু জঙ্গিবাদী ধরনের হোয়াইট পিপুল বা পুলিশ আমাদের নিগ্রোদের জীবনটা একদম শেষ করে দিয়েছে অত্যাচারের মাধ্যমে, তাই বলে কিন্তু আমরা সমস্ত হোয়াইট পিপুলদের অবিশ্বাস করতে পারবো না বা তাদেরকে আমাদের শত্রু ভাবতে পারবো না। কেননা আজকে আমরা যে সমাবেশে জমায়েত হয়েছি, সেখানে কিন্তু নিগ্রোদের পাশাপাশি অনেক হোয়াইট পিপলও জমায়েত হয়েছে, আমাদের সাথে এখানে যোগদান করেছে, এবং তাদের যে এখানে যোগদান করা বা উপস্থিতি, সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের যে দাবি বা আমাদের যে দাবি সেগুলো একই, এবং পরোক্ষভাবে তারা আমাদের দাবিগুলোকে সমর্থন জানাচ্ছে। তারপর যেটা বলছেন মার্টিন লুথার কিং,
উই ক্যান নট ওয়াক অ্যালোন, আমরা একা কিন্তু এ দাবি চালিয়ে যেতে পারবো না, এগিয়ে যেতে পারবো না। অ্যান্ড অ্যাজ উই ওয়ার্ক উই মাস্ট মেক দ্য প্লেজ দ্যাট উই শ্যাল অলওয়েজ মার্চ অ্যাহেড। তো এখানে মার্টিন লুথার কিং বলছেন যে আসলে এটা তো একটা জাতীয় আন্দোলন, তো আমরা একা কিন্তু এটা আন্দোলনটা সফল করতে পারবো না। তো এর জন্য যেটা করতে হবে, আমাদের অঙ্গীকারবদ্ধ থাকতে হবে যে আমরা একই সাথে একযোগে সবাই আন্দোলন করে যাব, সামনে এগিয়ে যাব। তো তারপর মার্টিন লুথার কিং বলছেন উই ক্যান নট টার্ন ব্যাক, আমরা এমন পরিস্থিতিতে আছি যে আমরা ফিরে যেতে পারবো না, পিছনে ফিরে তাকানোর সময় নেই। There are those who are asking the divorce of civil rights. When will you be satisfied? We can never be satisfied as long as the Negro is the victim of the unspeakable horrors of police brutality. তো এখানে যেটা মার্টিন লুথার কিং বলছেন যে আমরা যেহেতু সংগ্রাম শুরু করেছি, তো আমরা আর এখান থেকে পিছপা হব না। তো তখন তিনি আরও বললেন যে এই যে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তখন অনেক গণমাধ্যম কর্মী এবং মানবাধিকার কর্মী যারা ছিল, তারা অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এই যে আন্দোলনকারীরা তারা শান্ত হবে কবে, হ্যাঁ, তো কখন তাদের আন্দোলন তারা থামাবে, কখন তারা শান্ত হবে। তো এর উত্তরে মার্টিন লুথার কিং বলেছিলেন যে যতদিন আমাদের নিগ্রোদের উপর অবর্ণনীয় পুলিশি যে বর্বরতা, অত্যাচার, সেটা বন্ধ না করা হবে, ততদিন আমরা শান্ত হব না। তো তারপর মার্টিন লুথার কিং বলছেন উই ক্যান নেভার বি স্যাটিসফাইড অ্যাজ লং অ্যাজ আওয়ার বডিজ হেভি উইথ দ্য ফ্যাটিগ অফ ট্রাভেল ক্যান নট গেইন lodging in the motels of the highways and the hotels of the cities. তো এখানে মার্টিন লুথার কিং যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত হব না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের লোকেরা, এখানে যে আমাদের লোকেরা, বডিজ বলতে লোকেরা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যারা এই যে আন্দোলন, হ্যাঁ, কৃষ্ণাঙ্গদের পক্ষে যে আন্দোলন, অধিকার দাবি, এগুলো আদায়ের যে আন্দোলন, সে আন্দোলনে যারা আজ ক্লান্ত, সেই সমস্ত লোকদের কথা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আমাদের সেই লোকদেরকে মহাসড়কের মটেলস এবং শহরের হোটেলগুলোতে থাকার অধিকার না দেওয়া হয়। তো এখানে যে মটেলস বলতে রাস্তার ধারে ড্রাইভারদের জন্য যে ঘরগুলো থাকে সেগুলোকে বোঝানো হয়েছে। তো এখানে এক কথায় এই লাইনটা দ্বারা মার্টিন লুথার কিং বুঝিয়েছেন সেটা হচ্ছে যে তাদের জীবন ব্যবস্থা উন্নত করতে হবে। তারা যেরকম একদম নিম্নমানের ঘর বাড়িতে বসবাস করেন, এটা পরিবর্তন করে তাদের বসবাসের সুবিধা দিতে হবে, উন্নত বসবাস করার মতো সুযোগ সুবিধা তাদের তৈরি করে দিতে হবে। তো তারপর মার্টিন লুথার কিং বলছেন উই ক্যান নট বি স্যাটিসফাইড অ্যাজ লং অ্যাজ দ্য নিগ্রোস বেসিক মোবিলিটি ইজ ফ্রম আ স্মলার গেটো টু এ লার্জার ওয়ান। তো এখানে মার্টিন লুথার কিং বলছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ পর্যন্ত নিগ্রোদের মৌলিক যে চাহিদা বা স্বাভাবিক জীবনযাত্রার ব্যবস্থা, সেগুলোকে উন্নত করে, হ্যাঁ, এই যে ছোট বস্তিতে তারা যেভাবে জীবনযাপন করছে এটা না, এর থেকে আর উন্নত করে শহরের মানুষরা, হোয়াইট পিপলরা যেভাবে জীবনযাপন করছে সেরকম যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা শান্ত হবে না। তো দেন বলছেন we can never be satisfied as long as our children are stripped of their adulthood and robbed of their dignity by signs stating for whites only. তো এখানে এই লাইনটা দ্বারা মার্টিন লুথার কিং বুঝিয়েছেন যে আমরা আসলে ততদিন পর্যন্ত শান্ত হতে পারি না যতদিন এই যে চুক্তিপত্র স্বাক্ষরনামার নামে হোয়াইট পিপলদের শুধু সুযোগ সুবিধা দিয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং তাদের সম্মান হুমকির মুখে থাকবে। তো এই মার্টিন লুথার কিং এই কথা কেন বলেছেন যে যেহেতু ওই চুক্তিপত্র অনুসারে যে হবে, কাজ হবে, নিগ্রোরা মুক্তি পাবে, হচ্ছে না, তো সেই চুক্তিপত্রের নামে শুধু হোয়াইট পিপলদের সুবিধা দিচ্ছে আর নিগ্রোদের কিন্তু একই রকম অবস্থায় থাকছে, তাদের জীবনমান উন্নতি হচ্ছে না। এতে করে কি হচ্ছে, নিগ্রোদের যে ফিউচার জেনারেশন, তাদের সম্মান বা ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।
তারপর মার্টিন লুথার কিং বলছেন, we cannot be satisfied as long as the Negro in Mississippi cannot vote and the Negro in New York believes he has nothing for which to vote. তো এখানে খুব শক্ত একটা কথা বলেছেন মার্টিন লুথার কিং, যে তখন কিন্তু মিসিসিপিয়াতে নিগ্রোদের ভোটাধিকার ছিল না, হ্যাঁ। আর নিউ ইয়র্কে যারা ছিল তারা যদিও ভোটাধিকার তাদের ছিল, তারা ভোট দিতে পারতো, কিন্তু আলটিমেটলি যারা ভোটে পার হতো তারা কিন্তু নিগ্রোদের জন্য কিছু করতো না। তাই এখানে মার্টিন লুথার কিং বলছেন, আমরা ততক্ষণ পর্যন্ত শান্ত হতে পারি না যতক্ষণ পর্যন্ত মিসিসিপিয়ার নিগ্রোরা ভোটাধিকার না পাবে, এবং নিউ ইয়র্কের নিগ্রোদের যতদিন এই বিশ্বাস থাকবে যে ভোটাধিকার প্রয়োগ করেও তাদের কোনো লাভ হবে না, ততদিন পর্যন্ত কিন্তু তারা শান্ত হবে না বলছেন। তো তারপর একটু জোর দিয়েই মার্টিন লুথার কিং এখানে একদম একটু জোর খাটিয়ে বলছেন, নো উই আর নট স্যাটিসফাইড অ্যান্ড উই উইল নট বি স্যাটিসফাইড until justice rolls down like waters and righteousness like a mighty stream. তো এখানে মার্টিন লুথার কিং যেটা বলছেন যে আমরা সন্তুষ্ট না, এবং ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত বিচার ব্যবস্থা শক্তিশালীভাবে তার পথে ধাবিত হবে। মানে বিচার ব্যবস্থা যেমন হওয়া উচিত ঠিক সেই রকম যখন হবে তখন আমরা শান্ত হব, তার আগে আমরা শান্ত হব না। বিচার ব্যবস্থা যখন সবার জন্য সমান হবে তখন আমরা শান্ত হব, এরকম একটা কথা মার্টিন লুথার কিং এখানে বলছেন। তো তারপর যে বিষয়টা মার্টিন লুথার কিং বলছেন যে, I say to you today, my friends, even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. তো এখানে মার্টিন লুথার কিং যেটা বলছেন যে আমার ভাইয়েরা বা আমার বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদিও এখন এবং আগামী দিনে আমাদের অনেক জটিলতার সম্মুখীন হতে পারে, আমরা সম্মুখীন হব অনেক জটিলতার, তারপরও কিন্তু আমার একটা স্বপ্ন আছে। তো এই যে স্বপ্নের কথা বলছেন মার্টিন লুথার কিং, এই স্বপ্নগুলো বলার জন্যই কিন্তু এই স্পিচটা দিয়েছেন। আর এই স্বপ্নগুলো কিসের? এই স্বপ্নগুলোর মাধ্যমে তিনি মূলত নিগ্রোদের যে স্বাধীনতা বা অধিকার আদায়ের যে দাবি, তার এই স্বপ্নের কথাগুলোর মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। তো দেখি তিনি কি কি স্বপ্নের কথা বলেন। ইট ইজ আ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। তো বলছেন যে আমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু প্রত্যেকটা আমেরিকান নিগ্রোদের বুকে রূপিত আছে বা জাগ্রত আছে। দেন I have a dream that one day this nation will rise up, live out the true meaning of its creed. We hold this truth to be self-evident that all men are created equal. তো এখানে প্রথম যে স্বপ্নটার কথা মার্টিন লুথার কিং বললেন যে আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে। এখানে জেগে উঠবে বলতে বুঝিয়েছেন যে নিগ্রোদের উপর যে আসলে অমানবিক অত্যাচার করা হচ্ছে, এটা হোয়াইট পিপুলরা রিয়েলাইজ করতে পারবে, এবং সেই দিন কিন্তু এই নিগ্রোদের কষ্টের দিন শেষ হবে। তো এটাকে বলছেন যে একদিন এই জাতি জেগে উঠবে, এবং এখানে ক্রিড বলতে ধর্মগ্রন্থ বলা হয়েছে, যে ধর্মের প্রকৃত বিশ্বাস ধারণা নিয়ে মিলেমিশে বসবাস করবে। এটা হচ্ছে তার প্রথম স্বপ্ন। তো তারপর মার্টিন লুথার কিং বলছেন, I have a dream that one day on the red hills of Georgia, sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. তারপর মার্টিন লুথার কিং যে কথাটা বললেন যে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সমান অধিকার নিয়ে জন্মায়, এবং তিনি আরও বললেন যে আমার আরও একটা স্বপ্ন আছে যে এমন একদিন আসবে যখন সেই জর্জিয়ার যে প্রাক্তন যে স্লেভস ছিল তাদের যে সন্তানেরা, সেই সন্তানগুলো সেই প্রাক্তন স্লেভসদের যে ওনার ছিল তাদের সন্তানদের সাথে হাত রেখে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে একই সাথে বসে দেশের জন্য কাজ করবে। এটা ছিল তার আরেকটা স্বপ্ন। তো
তারপর মার্টিন লুথার কিং তার আরেকটি স্বপ্নের কথা শুরু করেন এখান থেকে, যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. তো এখানে মার্টিন লুথার কিং এই লাইনটা, এই স্বপ্নে যেটা বলেছেন যে আমার একটি স্বপ্ন আছে যে অবিচার আর জুলুমের দগ্ধ হওয়া সেই মিসিসিপিয়ার রাজ্য একদিন ন্যায় বিচার এবং স্বাধীনতার আওতাভুক্ত হবে, এটা বলতে যাচ্ছেন। যে এখানে বিশেষ করে মিসিসিপিয়াতে কিন্তু একটু বেশি বর্ণবাদ প্রথাটা ছিল, স্লেভারি ছিল। তো সেখানে নিগ্রোদের এত পরিমাণ অত্যাচার করা হতো, অবিচার করা হতো যে সেটা বলার বাইরে। তো মার্টিন লুথার কিং বলতে চাচ্ছেন যে আমার একটা স্বপ্ন এমন একদিন আসবে সেই মিসিসিপিতেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং স্বাধীনতা পাবেন নিগ্রোরা। দেন মার্টিন লুথার কিং বলছেন, I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. তো তারপর মার্টিন লুথার কিং বলছেন যে আমার আরও একটি স্বপ্ন আছে যে আমার 4 সন্তানেরা একদিন এমন একটা দেশে, এমন একটা জাতি হিসেবে বসবাস করবে যেখানে আসলে তাদের গায়ের রং দ্বারা কিন্তু তাদের যোগ্যতা যাচাই করা হবে না, বরং তাদের যে আসল যোগ্যতা এবং আচরণ, উত্তম আচরণ, সেটা দ্বারা কিন্তু তাদের গ্রহণযোগ্যতা বিবেচিত হবে। মানে তিনি বলতে চাচ্ছেন, তিনি যদিও বর্ণপ্রথার শিকার, তার সন্তানরা যারা থাকবে, নিগ্রোদের যে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, তারা এই বর্ণপ্রথার শিকার হবে না, তারা মুক্তি পাবে, তারা অত্যাচারিত হবে না, এই আশা কিন্তু ব্যক্ত করেছেন তার এই স্বপ্নের মাধ্যমে মার্টিন লুথার কিং। তো তারপর বলছেন, I have a dream, আমার একটি স্বপ্ন আছে। I have a dream that one day in Alabama, with its vicious racists, with its governor having his lip dripping with the words of interposition and nullification, one day, right here in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. তো এখানে অ্যালাবামাকে নিয়ে মার্টিন লুথার কিং একটু কথা বলেছেন যে তার আরেকটা স্বপ্ন হচ্ছে এই যে অ্যালাবামা, তো অ্যালাবামা সম্পর্কে উনি একটু আইডিয়া দিয়েছেন যে অ্যালাবামায় কিন্তু রেসিজমটা বেশি হতো। তো অ্যালাবামার যে লোকজন ছিল তারা খুবই বিদ্বেষী, রেসিস্ট ছিল, বর্ণবাদী ছিল, এবং যে গভর্নর সেও কিন্তু এ বর্ণবাদের পক্ষে সাফাই গেত। হ্যাঁ, এই যে ইন্টারপোজিশন, এটা অনেকটা সাফাই গাওয়ার মতো। হ্যাঁ, যে এই যে বর্ণপ্রথা, এর বিরুদ্ধে তিনি বলতেন না, এর পক্ষেই তিনি কথা বলতেন বেশি। তো এই যে অ্যালাবামার লোকজন এবং গভর্নর উভয়ই কিন্তু কি ছিল, তারা বর্ণপ্রথা চালু করতো, বর্ণপ্রথার নিয়ে কথা বলতো, বর্ণপ্রথার বিপক্ষে কথা বলতেন না। তো এখানে মার্টিন লুথার কিং বলছেন যে আমার একটা স্বপ্ন আছে যে একদিন অ্যালাবামার যে লোকজন এবং গভর্নর যারা বিদ্বেষী বর্ণবাদী, তারা কিন্তু পরাজিত হবে। এবং তারপর তিনি একটা আশা ব্যক্ত করছেন যে সেই দিন অ্যালাবামার যে ছোট কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু অ্যালাবামার শ্বেতাঙ্গ যে ছেলে মেয়ে আছে তাদের সাথে ভাই বোনের সম্পর্কে আবদ্ধ হবে। এটা হচ্ছে তার একটা স্বপ্ন মার্টিন লুথার কিং এর। দেন তিনি বলছেন, আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার একটি স্বপ্ন আছে আজকে। দেন তিনি বলছেন, দিস উইল বি দ্য ডে when all of God's children will be able to sing with new meaning, my country, ties of thee, sweet land of liberty, oh thee I sing. তো এখানে মূলত মার্টিন লুথার কিং বলতে চাচ্ছেন যে আজ আমার আরও একটি স্বপ্ন আছে যে এমন একদিন আসবে যখন বিধাতার সব সন্তানেরা এক নতুন সুরে দেশের জন্য দেশের গান গাইবে একসাথে, এক সুরে। তারপর তিনি বলছেন যে land where my fathers died
land of the pilgrim's pride, from every mountain side let freedom ring. তো এই যে এতক্ষণ মার্টিন লুথার কিং কিন্তু তার স্বপ্নগুলো ব্যক্ত করে আসছিলেন, কি স্বপ্ন সে দেখছেন সেগুলো বলে আসছেন। কিন্তু এখন যেটা মার্টিন লুথার কিং বললেন, যে তিনি বলছেন সবাইকে স্বাধীনতার ঘোষণা দিতে, যে যেখানে আছে সেখান থেকেই স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য, স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। তারপর তিনি বলছেন, অ্যান্ড if America is to be a great nation, this must become true. তো তিনি বলছেন যে সত্যি যদি আমেরিকা একটি সফল উদার জাতি হতে চায়, তাহলে কিন্তু আমেরিকার প্রত্যেকটা জায়গা থেকে এই নিগ্রোদের পক্ষে স্বাধীনতার জন্য ডাক দিবে কিন্তু সবাই, যে যেখান থেকে আছে সেখান থেকেই এই নিগ্রোদের জন্য স্বাধীনতার পক্ষে ডাক দিবে। তো তাই তিনি বলছেন যে সো লেট ফ্রিডম রিং ফ্রম দ্য prodigious hilltops of New Hampshire, let freedom ring from the mighty mountains of New York. তো তিনি এখানে বলছেন যে মার্টিন লুথার কিং বলছেন যে তো স্বাধীনতা যদি তোমরা চাও, যদি চাও বর্ণপ্রথা দূর হোক, যদি চাও কৃতদাসদের মুক্তি আসুক, স্বাধীনতা আসুক, তাহলে তোমরা স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত করতে থাকো হ্যাম্পশায়ারের পাহাড়ের চূড়া থেকে, নিউ ইয়র্কের শক্তিশালী পর্বতগুলো থেকেও তোমরা স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত করো। তো এখানে যেটা মার্টিন লুথার কিং একটু জোর দিয়ে বোঝাতে চেয়েছেন যে এখন তিনি হামেশাই এই কথাগুলো বলবে যে স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত করো। এটা দ্বারা তিনি বোঝাচ্ছেন যে আসলে প্রত্যেকটা আমেরিকার প্রত্যেকটা প্রধান জায়গা থেকে, সিটি থেকে তিনি চাচ্ছেন যে স্বাধীনতার ঘোষণা আসুক, স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত হোক, এটা তিনি চাচ্ছেন। দেন মার্টিন লুথার কিং সেড, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং এলেগেনিয়াস অফ পেনসিলভেনিয়া। তো এখানে মার্টিন লুথার কিং বলছেন তার যে স্বাধীনতার ধ্বনিগুলা তোমরা পেনসিলভেনিয়া থেকেও স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত করো, সেখানে যে এলেগেনিয়ান্স আছে সেখান থেকেও তোমরা হচ্ছে স্বাধীনতার যে ধ্বনিটা সেটা প্রতিধ্বনিত করো। তারপর মার্টিন লুথার কিং বলছেন, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য স্নো ক্যাপড রকিস অফ কলোরাডো। তো কলোরাডোতে যে পর্বতগুলো আছে বরফে মোড়ানো, সেখান থেকেও কি করো তোমরা স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত করো। তারপর তিনি বলছেন, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য কার্ভাসিয়াস স্লপস অফ ক্যালিফোর্নিয়া, বাট নট অনলি দ্যাট, লেট ফ্রিডম রিং ফ্রম স্টোন মাউন্টেন অফ জর্জিয়া, let freedom ring from Lookout Mountain of Tennessee, let freedom ring from every hill and molehill of Mississippi, from every mountain side let freedom ring. তো এখানে যে বারবার তিনি বলছেন লেট ফ্রিডম রিং, এর সাথে কিন্তু এক একটা জায়গার নাম বলছেন। তো একটু আগে আমি যেরকমটা বললাম যে মার্টিন লুথার কিং চাচ্ছিলেন প্রত্যেকটা প্রদেশ থেকে, প্রত্যেকটা মেইন সিটি থেকে এই নিগ্রোদের পক্ষে আসলে স্বাধীনতার যে ধ্বনি সেটা ধ্বনিত হোক। হ্যাঁ, তো তিনি বলছেন যে ক্যালিফোর্নিয়ার আঁকাবাঁকা যে স্লোপসগুলো আছে সেখান থেকে স্বাধীনতার ধ্বনি আসুক। শুধু তাই নয়, স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত হোক জর্জিয়ার সেই লৌহ পর্বত থেকে। হ্যাঁ, তিনি বলছেন যে স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত হোক টেনেসির সেই ভয়াবহ পর্বতশৃঙ্গ থেকে। এগুলো তিনি বলছেন। আরও বলছেন যে মিসিসিপির প্রতিটি পাহাড় পর্বতের পাশ থেকে এই স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত হোক। তো এখানে যে জায়গাগুলোর নাম মার্টিন লুথার কিং নিয়েছেন, সেই জায়গাগুলোতে কিন্তু নিগ্রোদের উপর অত্যাচার বেশি হতো। সে কারণে তিনি আরও জোর দিয়েছেন এই জায়গাগুলো থেকে যেন তীব্র আকারে, প্রকট আকারে স্বাধীনতার ধ্বনি প্রতিধ্বনিত হয়। তো তারপর তিনি বলছেন, when we allow freedom to ring, when we let it ring from every city and every hamlet, from every state, every city, we will be able to speed up that day when all girls, children, black men and white men, Jews and Gentiles,
Protestants and Catholics will be able to join hands and sing in the words of the old Negro spiritual, free at last, great God's mighty, we are free at last. তো এখানে শেষ যে প্যারাটা সেখানে মার্টিন লুথার কিং বলছেন যে যখন আমরা এভাবে প্রত্যেকটা সিটি থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যখন স্বাধীনতার ঘোষণা দিব, তখনই কিন্তু আমাদের আন্দোলনে গতি বাড়বে, সফলতার দিকে আমরা ধাবিত হব। এবং ঠিক তখনই আমাদের যে স্বপ্ন, যে গডের সকল সন্তান কালো সাদা, যেখানে ধর্মের কিছু উল্লেখ করেছেন, জিওস, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক্স, যে যাই থাকুক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যার গায়ের রং যেটাই হোক না কেন, সবাই সেদিন কি হবে, হাতে হাত রেখে তারা ভ্রাতৃত্বের গান গাবে এবং বলবে ফ্রি অ্যাট লাস্ট, মানে তারা অবশেষে মুক্তি পেয়েছে। তো এটাই ছিল মূলত আই হ্যাভ এ ড্রিম স্পিচের সামারি, যেটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বাংলায় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যদি তারপর আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে অবগত করবেন। আর এরপর আপনারা কোন ভিডিও চান সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আমাকে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।